বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ইখফা নিয়ে আমাদের বেশ কনফিউশন থাকে এবং ভুল হয় ইখফার মধ্যে। তো ইখফা শব্দের অর্থ হচ্ছে গোপন করে পড়া, লুকানো ইত্যাদি। নুন সাকিন ও তানবিনের ইখফার ক্ষেত্রে ইখফা হচ্ছে কোনো হরফকে ইজহার ও ইদগামের মাঝামাঝি রেখে তাসদিদ মুক্ত অবস্থায় গুন্না সহ পড়া। এটা মিম সাকিনের ইখফার ক্ষেত্রেও তাই। নুন সাকিন ও তানবিনের ইখফাকে ইখফা হাকিকি বলা হয়, আর মিম সাকিনের ইখফাকে কি বলা হয়? ইখফা শাফাউই। ইখফা শাফাউই। আর এটা হলো ইখফা হাকিকির আলোচনা। তো যেমন নুন সাকিনের পরে যদি সদ আসে তাহলে ইখফা হয় মানসুরা। নুন সাকিনের পরে যদি জাল আসে তাহলে ইখফা হয়। আমরা এখন বিস্তারিত দেখব। নুন সাকিন ও তানবিনের ইখফার হরফ মোট কয়টা? 15টা। এটা মুখস্থ রাখার জন্য একটা কবিতা আছে। নিম্ন কবিতার দুইটা লাইন যদি আমরা মুখস্থ রাখতে পারি তাহলে আমরা ইখফার হরফগুলো মনে রাখতে পারবো। এটা সুলাইমান আল জামজুরি রাহিমাহুল্লাহর তুহফাতুল আতফাল নামক তাজউইদের কবিতা গ্রন্থে তিনি এই লাইন দুটো উল্লেখ করেছেন। সিফ যাসানা কামজাদা শাখসুন কদ সামা দুম তাইয়িবান জিদ ফি তুকাম দা যালিমা। এই দুইটা লাইন যদি আপনার মুখস্থ থাকে, এই দুই লাইনের প্রত্যেকটা শব্দের প্রথম হরফটা হলো ইখফার হরফ। হ্যাঁ, এটার অর্থও আছে, ওইদিকে যাচ্ছি না। আসলে যেভাবেই মনে রাখি না কেন, আমার মনে থাকাটা হলো গুরুত্বপূর্ণ। আর নিয়মিত কোরআন চর্চা করলে তো ইখফার হরফ আসলে হারাবে না, সবসময় আমরা এগুলো খুঁজে পাবো, সেটা সমস্যা না। ইখফা আদায়ের পদ্ধতি, কিভাবে ইখফার হরফ আদায় করতে হয়? 1 নম্বর, ইখফা করার সময় নুন সাকিন বা তানউইনের পরে আসা নির্দিষ্ট ইখফার হরফের উচ্চারণ স্থল ও সিফাত অনুযায়ী মুখটা প্রস্তুত রাখতে হবে। ইখফার 15টা হরফ আছে। নুন সাকিন ও তানউইনের পরে এই 15টার যেই হরফটা আসবে সেই হরফ এর মাখরাজ ও সিফাত অনুযায়ী নিজের মুখের ভিতরের জায়গাগুলোকে প্রস্তুত রাখতে হবে। 2 নম্বর হচ্ছে এর সাথে নাসিকা গহ্বর থেকে সুনির্দিষ্ট পরিমাণে গুন্নার আওয়াজ যুক্ত হবে। নাকের আওয়াজ অর্থাৎ গুন্নার আওয়াজ সাথে অ্যাড করে দিতে হবে। তাহলে 1 নম্বর, নির্দিষ্ট ইখফার হরফের মাখরাজ ও সিফাত অনুযায়ী নিজের মুখ প্রস্তুত রাখব। 2, গুন্নার আওয়াজ সহ আদায় করব। 3, সাথে নুনের মাখরাজের উভয় প্রান্ত একসাথে যেহেতু লেগে থাকবে না, সে কারণে মুখের কিছু আওয়াজও যুক্ত হবে। মুখের কিছু আওয়াজও যুক্ত হবে। আমরা তো পড়বো না যে মানসুরা, পড়বো মান, নুনের মাখরাজের প্রান্ত দুটা লাগবে না, সেহেতু মুখের কিছু আওয়াজও কি হবে? এর সাথে যুক্ত হবে। তাহলে মানসুরা, মুখের আওয়াজ যুক্ত হলো কি না? আনতা, মুখের আওয়াজ আছে না? এই মুখের আওয়াজ যুক্ত হবে। তবে কফ এবং কাফের ক্ষেত্রে মুখের আওয়াজটা চালু থাকবে না, এই ক্ষেত্রে মাখরাজে লেগে যাবে। যেমন ইং কানা, ইং, কাফের মাখরাজে লেগে গেছে। আর কফের ক্ষেত্রেও মিন ক্বাবলু, এরকম। এই আসতেছে 4 নম্বর, যদি নুন সাকিন বা তানউইনের পরে কোনো ইস্তিলা বা মোটা ইখফার হরফ থাকে তাহলে ইখফার আওয়াজও মোটা হবে, আর পাতলা হরফ থাকলে ইখফার আওয়াজও পাতলা হবে। যেমন ইনকানা, মিনকুম, পাতলা কেন? কাফ পাতলা। মিন ক্বাবলু, কেন ভারী করলাম? কফ ভারী, তাই ইখফার আওয়াজটাও ভারী। মিন ক, মিন ক, এভাবে করছে। 4টা নিয়ম মনে রাখবো। 1 নম্বর, নির্দিষ্ট ইখফার হরফের মাখরাজ ও সিফাত অনুযায়ী মুখ প্রস্তুত রাখবো। যেমন ফায়ের মাখরাজ কি? নিচের ঠোঁটের ভেজা অংশ, উপরের 2 দাঁতের শীর্ষ। তাহলে যখন নুন সাকিনের পরে ফা আসবে তখন এখানে রেডি থাকবো। আনফুসাকুম। 2 নম্বর, নাকের আওয়াজ যুক্ত হবে, গুন্না, গুন্নার আওয়াজ থাকবে। 3 নম্বর, কফ আর কাফ ছাড়া বাকি সকল হরফের ক্ষেত্রে যেহেতু নুনের প্রান্ত 2টা, মাখরাজের প্রান্ত 2টা একসাথে লাগবে না, তো মুখের আওয়াজও থাকবে। মুখের আওয়াজ আছে না? নেই, আছে, থাকবে। 4 নম্বর, পাতলা হরফের জন্য পাতলা ইখফা, ভারী হরফের জন্য ভারী ইখফা। যেমন মিনকুম পাতলা, আবার মিন ক্বাবলু ভারী। মানসুরা ভারী ইখফা, সদ যেহেতু ভারী। আর
আখতাহুম, পাতলা ইখফা, কারণ জাল হরফ পাতলা। এই 4টা নিয়ম যদি মনে রাখতে পারেন তাহলে আর ইখফা আশা করতেছি কখনোই মানে একেবারে ভুল হবে না ইনশাল্লাহ। তবে এটা আয়ত্তে আনতে প্র্যাকটিস লাগে, যথেষ্ট প্র্যাকটিস লাগে, বারবার শোনাইতে হয়। এই ছবিটাতে লক্ষ্য করেন, এখানে আমরা দেখতে পাচ্ছি তায়ের ইখফাটা কিভাবে আদায় হচ্ছে। দেখেন, তায়ের ইখফা আদায়ের সময় তায়ের মাখরাজে, এই যে জিব্বা তায়ের মাখরাজের কাছে রয়েছে, পরিপূর্ণভাবে লাগিয়ে দিইনি আমরা, লাগাই দিছি কি এখানে। তার দালের ক্ষেত্রে এই জিনিসটা আলাদাভাবে খেয়াল রাখতে হবে যে এখানে মাখরাজ থেকে একটু সরায় রাখতে হবে, যাতে লাগাই দিলে, কারণ তা আর নুনের মাখরাজ কিন্তু কাছাকাছি, যদি লাগাই দিই তাহলে নুন হয়ে যাবে, ইজহার হয়ে যাবে, ইখফার আদায় হবে না। তো এখানে একটু পার্থক্য রাখতে হবে জায়গা থেকে, মাখরাজের জায়গা থেকে। সাথে নাকের আওয়াজ যুক্ত হয়েছে কি হয় নাই, নাকের আওয়াজ দেখতে পাচ্ছি না, এই যে নাক দিয়ে আওয়াজ আসতেছে, তার মানে গুন্নার আওয়াজও যুক্ত হয়েছে। সাথে মুখের আওয়াজও, যেহেতু এখানে পুরোপুরি লেগে যায় নাই, মুখেও কি আওয়াজ বের হচ্ছে, 3টা পাইলাম। এবং জিব্বার, যেহেতু তা পাতলা হরফ, তাই জিব্বা ফ্ল্যাট আছে দেখতে পাচ্ছি, আওয়াজটা পাতলা হবে। তাহলে কিভাবে পড়বো, পড়েন, মিল তাফাউত, মে বলেন না, মি, হ্যাঁ, মিল তাফাউত, মিং করে ফেললে আমি কাফের মাখরাজে লাগাই দিলাম, জিব্বার গোড়াটা লাগাই দিলাম তালুতে, সেখানে আওয়াজ বন্ধ হয়ে গেল, আওয়াজ তো চালু নাই। মিং হবে না, হবে মিল, মিল তাফাউত, মিল, মিল তাফাউত। এই একটা দিয়ে প্র্যাকটিস করে করে শিখলে আরো অনেকগুলো হয়ে যাবে। এবার দাল, মিল, দালের মাখরাজের কাছে, মিল দুনিল্লাহ, মিল দুনি, মিয়াং করা যাবে না, লাগাই দিলে কিন্তু হবে না, কাফের আওয়াজ হয়ে যাবে তখন। মিল দুনি, ওকে। এবার আসেন কাফের ইখফা দেখেন, কাফ মাখরাজ হলো জিব্বার গোড়া উপরের পিছনে, ওই যে নরম ও শক্ত তালুর মাঝামাঝি। তো এখানে লাগাই দিলে তখন কি আর মুখ দিয়ে আওয়াজ বের হওয়ার কোনো সুযোগ পাচ্ছে? পাচ্ছে না। এই কারণেই আমরা বলছি কাফ এবং কফের ক্ষেত্রে আওয়াজ নাক দিয়ে বের হয়ে যাবে, মুখে আওয়াজ থাকবে না। তবে পাতলা ভারীর বিষয়টা আছে। তো আমরা কিভাবে পড়ব? মিনকুম, সুতরাং মিনকুম, এটা কি সহি? সহি না। মিনকুম, কখনোই মিনকুম পড়া যাবে না। আর কফের ক্ষেত্রে দেখেন একই কথা, এটা আবার জিহ্বার মাঝখানে যে গর্ত হয়ে, যেভাবে আমরা বলেছিলাম যে জিহ্বা মাঝখানে গর্ত করে ভারী করতে হয়, আওয়াজকে ঊর্ধ্বমুখী করে, তো ভারী আওয়াজ হবে। এটাও ওই যে নরম তালুতে লেগে গিয়েছে, একদম পিছনের সফট নরম জায়গাটায় জিহ্বার গোড়াটা লেগে গিয়েছে, এই কারণে মুখের আওয়াজ আর বের হয়ে আসার কোনো সুযোগ নাই। এখানেও আওয়াজটা নাক দিয়ে বের হয়ে চলে আসবে। আমরা পড়ব হলো মিয়ং ক্বাবলু, ক্বাবলু বললে বাইরের কলকলা বড় হয়ে গেল, কুবরা হয়ে গেল না, এটা তো মাঝখানের কলকলা, সেটা কুবরা হবে না সুগরা হবে? সুগরা, যেমনটা আমরা আগের ইয়াতে দার্সে দেখেছি যে কলকলাগুলো ছোট বড় কখন হয়। মিয়ং ক্বাবলু, ইখফার উদাহরণ এখন আমরা একটু পড়ে যাব। প্রথমেই সদের ইখফা, নুন সাকিনের পরে সদ আসলে মানসুরা,
এবার জাল যদি আসে, নুন সাকিনের পরেই আসুক বা তানবিনের পরেই আসুক, আওয়াজ কিভাবে হবে? তুনজিরহুম, তুন পাতলা না ভারী? তুনজিরহুম, উস্তাদ জিব্বা জালের মাখাজে রাখতে হবে, ভিতরে রয়ে গেছে একটু বাইরে। তুনজিরহুম, আজিজুন যুনতিকাম, আজিজুন যুনতিকাম, দুইটা দুই রকম ইখফা না, আজিজুন জালের ইখফা না, যুনতি তা তায়ের ইখফা। সো দুইটা খেয়াল করে আমরা আদায় করব। এরপরে সা ওয়াল উনসা, মা আনসাজ্জাজা, কাফ যেমনটা আমরা বলেছি, মিনকুম, মুখে আওয়াজ আসার সুযোগ নাই যেহেতু পিছনে লেগে গেছে। কিরামান কাতিবিন, জিম পুরো লাগাই দেওয়া যাবে না গুন্নার সময়, গুন্নার সময় কাছে নিয়ে আলতো করে রাখতে হবে, তারপরে ইখফা আদায় করে তারপর জিম বলতে হবে, আর মুখের আওয়াজ কিন্তু থাকবে। আনজাআহু, আইনুন জারিয়াহ, আইনুল জারিয়াহ, শিন মিন শাই, শাইইন শাহিদ, কফ মিন ক্বাবলু, মিন ক্বাবলু, শাইইন قدير، এটা ভারী হরফের জন্য ভারী ইখফা হলো। সিন আল ইনসান, আল ইনসান, খামসাতুন সাদিসুহুম, দাল নুন সাকিনের পর দাল। মিন দুনি, মিন বলবো না, হ্যাঁ, মিন দুনি,
وكأسا دهاقا وكأسا دهاقا ط ইখফা কেমন হবে? ভারী হবে। বাকি মুখের আওয়াজও থাকবে, নাকের আওয়াজও থাকবে। তয়ের মাখরাজ থেকে আদায় করতে হবে। আও তাবাক কাশাজারাতিন তাইয়্যিবাহ كشجرة طيبة এবার জা আল মুনজিলুন المنزلون নাফসান জাকিয়্যা نفسا زكية নাফসান জাকিয়্যা نفسا زكية ফা আনফুসাকুম أنفسكم তাবাআন ফাহাল تبعا ফাহাল فهل তা মিন তাফাউত من تفاوت হিলিয়াতান তালবাসুনাহা حلية تلبسونها موضوع موضود مردود موضود مردود قسمة ضيزى قسمة ضيزى র এবার এটাও ভারী انظر انظر قرى ظاهرة شكرا بارك الله فيكم